হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাজু আহমেদ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের এই ক্লাসগুলোর মেইন বিষয় হচ্ছে যে যারা আপনারা ইংরেজি কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে চান কিন্তু ইংরেজির রুল পড়তে চান না বা রুলস মনে থাকে না, তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা। তো আশা করি শুধুমাত্র একটা রুলসের মাধ্যমে বা একটা দুটো করে রুলস দেব উইথ ভেরি শর্ট টেকনিক আপনারা ইংলিশগুলো সলভ করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মূলত সেই টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব আমরা জানি যখন কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, আমাদেরকে অনেক রুলস পড়তে হয়। অনেক রুলস পড়ার পর যখন আমরা এক্সাম হলে বসি তখন আমরা রুলসগুলো মনে রাখতে পারি না। তাই আমি একটা সূত্র আবিষ্কার করেছি, এই সূত্রটার মধ্য দিয়ে আমরা পুরো রাইট ফর্ম অফ ভার্বটা সলভ করতে পারবো। তো আমি বেশি দেরি করব না, যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও তাই আমি দুই একটা কথা বলি। আমার ক্লাসগুলো হবে মূলত ব্যাংক, বিসিএস, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং আদার্স যে জব কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে ইংলিশে বেটার মার্ক পাওয়ার জন্য আসলে আমার এই ভিডিওগুলো হবে। তো আপনারা এই ভিডিও চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাদের ভালো লাগবে। আর তৃতীয় কথা হচ্ছে যে আমি ক্লাস নিব মূলত মাস্টার বইয়ের উপর। আপনারা জানেন যে বর্তমানে আধুনিক যতগুলো বই আছে তার মধ্যে মাস্টার বই অন্যতম। এই মাস্টার বইটা যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে তার পুরো ইংলিশের যত প্রবলেম আছে সবগুলো সমাধান হয়ে যাবে। তো আমরা অনেক সময় ইউটিউবে শর্ট ভিডিও দেখি, রুলসগুলো পড়ি, বাট যখন মাস্টার বই প্র্যাকটিক্যালি যখন মাস্টার বই সলভ করতে যাই তখন আমরা সমাধান করতে পারি না। তো আমার মেইন কাজ হবে মাস্টার বইয়ের প্রত্যেকটা পেজ, একটা টপিকের উপর আমি আলোচনা করব, রুলসগুলো দিব, তারপর প্রত্যেকটা পেজের যতগুলো প্রিভিয়াস ইংলিশ কোশ্চেন আছে সবগুলো আমি এক্সপ্লেইন করে করে ব্যাখ্যা করে করে আপনাদের বোঝাবো। তাহলে আপনাদের সব টপিক ওয়াইজ ইয়েগুলো হয়ে যাবে, সলভ করা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। তো রাইট ফর্ম অফ ভার্ব, আপনারা জানেন যে রাইট ফর্ম অফ ভার্বের জন্য অনেক নিয়ম কানুন আছে, অনেক রুলস করতে হয়। তো ওইটা না করে আপনারা শুধুমাত্র আমার এই একটা রুলস মনে রাখবেন, সেটা হলো যে আমরা জানি রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে যে ভার্বটাকে রাইট করতে হয়। যেহেতু ভার্বটাকে রাইট করতে হয়, আমার এই সূত্রটা হচ্ছে যে আপনারা রাইট ফর্ম অফ ভার্ব করার সময় দুটো কথা প্রথমে মনে রাখবেন। সেটা হচ্ছে যে যখন আপনি ভার্বটা রাইট করবেন তখন দেখবেন ওই ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব। যদি ভার্বটা ফাইনাইট হয় তাহলে তারপর আপনাদের চিন্তা করতে হবে ভার্বটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্ব 1, ভার্ব 2 অথবা আদার টেন্সে আনসারগুলো বের হয়ে আসবে ডিরেক্ট। যদি ভার্বটি প্যাসিভ হয় তাহলে am is are প্লাস ভার্ব 3 was are প্লাস ভার্ব 3 আদার্স অথবা আদার টেন্সে বার হবে। কিন্তু যদি ভার্বটা নন ফাইনাইট হয় তাহলে ওইটার আনসার হবে মূল ভার্বের আগে টু অথবা ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ভিতরে। এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন, এটা সবগুলো রেজাল্ট বাইর করে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আপনাদেরকে বোঝাবো এই একটা রুলসের মাধ্যমে। প্রথমে বলছি যে প্রথমে আমাদের দেখতে হবে ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। তাহলে এটা আমাদের এখন বোঝা জরুরি যে ভার্বটা ব্র্যাকেটে থাকবে বা যে ভার্বটা অপশনে থাকবে, এ বি সি ডি অপশনে থাকে, তো ওইটা দেখতে হবে ফাইনাইটের জায়গা নাকি নন ফাইনাইট। তাহলে হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাট হোয়াট ইজ ফাইনাইট ভার্ব আর হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে যে কনজাংশন বিহীন অর্থাৎ কনজাংশন নাই এমন সেন্টেন্সের প্রথম যে ভার্ব, তার মানে আমি এখানে লিখে রাখি কনজাংশন বিহীন প্রথম ভার্ব। তাহলে কনজাংশন বিহীন প্রথম যে ভার্বটা থাকবে সেন্টেন্সে ওইটা হবে ফাইনাইট ভার্ব। আর হচ্ছে কনজাংশন বিহীন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে যে সেন্টেন্সের মধ্যে কনজাংশন থাকবে সেটা হবে না, কনজাংশন ছাড়া সেন্টেন্স হতে হবে। কনজাংশন হলে সেটা ভিন্ন নিয়ম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কনজাংশন বিহীন প্রথম ভার্বকে ফাইনাইট বলে আর কনজাংশন বিহীন দ্বিতীয়, তৃতীয় ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বুঝতে হয়।
এখন আমরা দেখব যদি ভার্বটা ফাইনাইট হয় তাহলে আমাদেরকে আর দুটো চিন্তা করতে হবে, সেটা হলো ভার্বটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো এখন অ্যাক্টিভ কাকে বলে? আমরা যখন ভয়েস চেঞ্জ করছি তখন জানি অ্যাক্টিভ হলো সাবজেক্ট নিজে কাজ করে, এইটুকু শুধু মনে রাখবেন তাহলে সমাধান করা যাবে। সাবজেক্ট নিজে কাজ করে, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে কাজ করে না, এইভাবে শর্টকাট মনে রাখবেন। যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি নিজের কাজ না করে তাহলে প্যাসিভ। তার মানে ভার্বটি যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যানসার হওয়ার সম্ভাবনা আছে ভার্ব 1 না হলে ভার্ব 2। এখন প্রশ্ন হলো যে কখন আমরা ভার্ব 1 আনসার করব আর কখন ভার্ব 2। ভার্ব 1 তখনই আনসার হবে যদি সেন্টেন্সটার মধ্যে যদি কোনো অতীতের চিহ্ন না থাকে। বুঝতে হবে আপনাদের, সেন্টেন্সে যদি অতীতের চিহ্ন না থাকে তাহলে ভার্ব 1, আর যদি অতীত চিহ্ন থাকে অর্থাৎ অতীতের কোনো চিহ্ন থাকে তাহলে ওইটা হবে ভার্ব 2 আনসার। আর এখানে মূলত চাকরির পরীক্ষাগুলোতে 90% আনসার এই দুটোতেই হয়ে থাকে এবং আদার টেন্সে 10%। তো এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সমাধান করতে হয়। সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে ওটা প্যাসিভ, তখন आंसर হবে am is প্লাস ভার্ব 3 was are প্লাস ভার্ব 3। তো was are প্লাস ভার্ব 3 তখন হবে অতীত, ওই একই রকম ভাবে যদি অতীত চিহ্ন থাকে, আর অতীত চিহ্ন না থাকলে প্রেজেন্ট, আর আদার টেন্স ওই একই নিয়মে সেটা কাজ করবে আগেরটার মতো করে। তো আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি ভার্বটা নন ফাইনাইট হয় তাহলে आंसर ডাইরেক্ট आंसर বাইর হয়ে আসবে, অর্থাৎ 2 প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি অথবা ভার্ব 3। এখন এই দুটোর যে কোনো একটা आंसर দিলেই হয়ে যায়, কোনো সমস্যা নাই। ভার্ব 3 এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট আরেকটা নিয়ম আছে, সেটা আমি এখন আলোচনা করব। তো আমি আপনাদেরকে একটা শর্টকাট নিয়ম একটু আগে গ্রাফিক ডিজাইনে আপনাদেরকে দেখাইছি, তো ওইটা যদি কেউ ফলো করেন তাহলে সব সমাধান করা যাবে, এটা বলছি। তো আমি এটা এখানে লিখে রাখছি যে প্রথমে যে ভার্বটা থাকবে একটু বোঝার চেষ্টা করেন, যে ভার্বটা থাকবে ওই ভার্বটার প্রথমে আপনাদেরকে চিন্তা করতে হবে যে ভার্বটি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট। তো এখন আপনাদের অনেকেই সমস্যা হয় যে ফাইনাইট কিভাবে চিনবো আর নন ফাইনাইট। তো এটা একটু ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা সেন্টেন্স এখানে লিখে রাখছি, আপনাদের ফাইনাইট এবং নন ফাইনাইট আইডেন্টিফিকেশনটা আমি ক্লিয়ার করি যে আপনারা নন ফাইনাইট এবং ফাইনাইট চিনবেন কি করে। তো আমি ফাইনাইট এবং নন ফাইনাইটের কথা বলেছি, ফাইনাইট ভার্বের কথা বলেছি যে কনজাংশন থাকবে না এমন সেন্টেন্স যদি হয় তাহলে প্রথম যে ভার্বটা হবে ওই ভার্বটা হবে ফাইনাইট, এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যদি আরো 10টা ভার্ব আসে তাহলে বাকি ভার্বগুলো অবশ্যই নন ফাইনাইটে হবে। তাহলে দেখেন আমি একটা এখানে সেন্টেন্স লিখে রাখছি, the sun was shining when the climber reach সাপোজ এখানে লিখলাম reach the mountain Everest। তাহলে আপনারা একটু খেয়াল করেন এই সেন্টেন্সে একটা কনজাংশন আছে, তার মানে এই সেন্টেন্সে যেহেতু কনজাংশন আছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এই কনজাংশন এর আগে একটা সেন্টেন্স আছে, কনজাংশনের পরে আরেকটা সেন্টেন্স আছে, এভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। যদি এই কনজাংশনটা না থাকতো তাহলে এই যে প্রথম যে ভার্বটা আছে এই ভার্বটা ফাইনাইট হয়ে যেত এবং এই পরে যে আরেকটা ভার্ব আছে রিচ, তাহলে এই ভার্বটা নন ফাইনাইট হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে কনজাংশন আছে তার মানে আমাদেরকে বুঝতে হবে এই কনজাংশনের আগে একটা ক্লোজ আছে, মানে একটা সিম্পল সেন্টেন্স আছে, তাই প্রথম যে ভার্বটা এখানে আছে তার মানে আমাদেরকে যেহেতু কনজাংশন আছে তাহলে কনজাংশনের আগে যে সেন্টেন্সটা আছে এটাকে ধরতে হবে প্রথম ভার্ব, এবং এই পুরো সেন্টেন্স এই অংশটাকে এই ক্লজটাকে একটা সেন্টেন্স ধরতে হবে, তাহলে এইটা হবে প্রথম ভার্ব। যেহেতু কনজাংশন আছে তাহলে এইটাও ধরতে হবে আরেকটা সেন্টেন্স, এটা ধরতে হবে আবার এই সেন্টেন্সের প্রথম ভার্ব। তাহলে আমাদের এই মিস্টেকটা করা যাবে না, যেহেতু অনেক সেন্টেন্সে কনজাংশন থাকবে তাই যেহেতু যদি কনজাংশন থাকে তাহলে কনজাংশনের আগে একটা সেন্টেন্স ধরতে হবে এবং পরে আরেকটা সেন্টেন্স ধরতে হবে। এখানে কনজাংশনের আগে প্রথম ভার্ব এটা, তাহলে এটা হবে ফাইনাইট ভার্ব, এবং এখানে কনজাংশনের পরে আরেকটা সেন্টেন্স এখানে রিচ, এটা প্রথম ভার্ব, তাহলে এটা হবে ফাইনাইট ভার্ব। তাহলে যেহেতু এটা প্রথম ভার্ব এটা ফাইনাইট ভার্ব, যেহেতু এটা দ্বিতীয় ভার্ব এটা হচ্ছে আমাদের এটা যেহেতু প্রথম ভার্ব এই সেন্টেন্সের, তাহলে এটা হবে ফাইনাইট ভার্ব। এখন চলুন আরেকটা সেন্টেন্স আমরা দেখি, দ্য ডক্টর অ্যাডভাইজ দ্য পেশেন্ট স্মোকিং। তাহলে একটা জিনিস দেখেন এখানে কোনো ধরনের কনজাংশন নেই, যেহেতু কোনো কনজাংশন নেই এটা হচ্ছে প্রথম ভার্ব, আর যেহেতু এটা প্রথম ভার্ব তার মানে এটা ফাইনাইট ভার্ব।
তার মানে এখন নিশ্চয়ই আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে যে একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো কনজাংশন থাকে তার মানে কনজাংশনের আগে যে অংশটা থাকবে পুরোটাকে একটা সেন্টেন্স হিসেবে কনসিডার করা হবে এবং ওই কনজাংশনের পরে যে আরেকটা সেন্টেন্স থাকবে ওটাকে আরেকটা সিঙ্গেল সেন্টেন্স হিসেবে কনসিডার করা হবে। এবং যেহেতু ওগুলো সিঙ্গেল সেন্টেন্স তাই প্রথম ভার্বটা হবে ফাইনাইট এবং পরের সেন্টেন্সের প্রথম ভার্বটা হবে নন ফাইনাইট। এখন এই প্রথম ভার্বটার পরে যদি আরো কোনো ভার্ব থাকতো তাহলে ওই ভার্বগুলো দ্বিতীয় তৃতীয় ভার্ব হিসেবে কনসিডার করা হতো এবং তখন সেগুলো নন ফাইনাইটের জায়গা দখল করতো। তো এখন চলুন আমরা যেহেতু মানে ফাইনাইট এবং নন ফাইনাইট বুঝতে পারছি, এখন আমরা দেখব অ্যাক্টিভ আর প্যাসিভ। তারপরে প্রথমে আমরা দেখব ফাইনাইট ভার্ব, তারপরে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আমরা শিখলাম যদি কোনো সেন্টেন্সে কনজাংশন নাই এমন সেন্টেন্সের প্রথম ভার্বটা আপনারা নোট করে নেবেন, এটা কনজাংশন নাই, এই ভুলটা করা যাবে না কিন্তু মনে রাখতে হবে কনজাংশন নাই এমন সেন্টেন্সের প্রথম ভার্বটা হবে ফাইনাইট এবং ওই কনজাংশন বিহীন যদি প্রথম ভার্বের পর আরো একাধিক ভার্ব আসে তাহলে সেগুলো অটোমেটিক্যালি নন ফাইনাইট হয়ে যাবে আর সেই ভার্বগুলো হবে অ্যানসার হবে 2 প্লাস ভার্ব, তাহলে ভার্বের সাথে আইএনজি না হলে ভার্বের ভিজি। আই হোপ অল দ্য আইডিয়া হ্যাজ বিন ক্লিয়ার নাও। এবং পরে আমাদের কাজ হচ্ছে যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, মানে নন ফাইনাইট যদি হয়ে যায় অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ভার্ব হয়ে গেলে একদম ক্লিয়ার আনসার আসবে 2 প্লাস ভার্ব, নাহলে ভার্বের সাথে আইএনজি নাহলে ভার্বের V3, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা কোশ্চেনে যদি দেখেন যে ওই যে ভার্বটার সমাধান করতে দিছে ওইটা 2 নাম্বার ভার্ব বা 3 নাম্বার ভার্ব বা 4 নাম্বার, তাহলে আনসার डायरेक्टली হবে 2 প্লাস ভার্ব নাহলে আইএনজি নাহলে V3। আপনারা এটা একদম মাথায় ঢুকে নেন, একদম ক্লিয়ার চমৎকারভাবে আনসার করতে পারবেন। যদি ভার্বটা ফাইনাইট হয় সেক্ষেত্রে একটু প্রবলেম আছে, যদি ফাইনাইট হয় তাহলে দেখতে হবে আপনাদের অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এখন আমরা তো অ্যাক্টিভ প্যাসিভ ক্লাস 6 7 8 9 এ আমরা তো পড়ে আসছি। অ্যাক্টিভ কি? সাবজেক্ট নিজে কাজ করে, আমি ওখানে লিখে রাখছি সাবজেক্ট নিজে কাজ করে, আপনারা তো ওখানে লিখে নেন সাবজেক্ট নিজে কাজ করলে হবে অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে যদি কাজ না করে তাহলে হবে প্যাসিভ। এখন সাবজেক্ট নিজে কিভাবে কাজ করে সেটা আমি এখন একটু বোঝাচ্ছি। যেমন দে, তো আমরা জানি যে যদি সাবজেক্ট নিজে কাজ করে, যেমন আই এম প্লেইং ইন দ্য ফিল্ড, আই এম সুইমিং ইন দ্য রিভার, তো এখানে আই এম প্লেইং ইন দ্য ফিল্ড তার মানে আমি খেলতেছি, এখানে সাবজেক্ট প্লে কাজটা সাবজেক্ট করতেছে। হ্যাঁ, আই এম গোইং টু স্কুল তার মানে আই এখানে গোয়ের কাজটা করতেছে। আর যদি বলা হয় দ্য রোজ ওয়াজ প্ল্যান্ট বাই দ্য বয়, তাহলে ফুলটা ছেলেটার দ্বারা ছেঁড়া হয়েছিল, তো ছেলেটা তো ফুল ছেড়ে নাই, হ্যাঁ ফুলটা নিয়ে মানে ছেলেটার দ্বারা ফুল ছেঁড়া হয়েছিল, তার মানে এখানে ফ্লাওয়ার সাবজেক্ট, দ্য রোজ সাবজেক্ট, তো সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করতে পারে নাই। তো চলুন আমরা একটু অ্যাক্টিভ এবং প্যাসিভ আর একটু ক্লিয়ার করে বুঝি। এখানে দে প্লান্ট ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, এখানে দে হলো সাবজেক্ট, তার মানে আমি বলছি কি যে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে, আপনারা এটা নোট করে রাখবেন, সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, শর্টকাট। তো এখানে দে হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, আর এখানে প্ল্যান্ট হলো ভার্ব। তো প্ল্যান্ট মানে তোলা, তারা তুলে ফ্লাওয়ার্স ফুল, তাহলে তারা তো তোলার কাজটা করতে পারে কারণ তারা তো কোনো ব্যক্তি, যেহেতু ব্যক্তি প্ল্যান্টের কাজটা করতে পারে তাই এই সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ। আর যখন অ্যাক্টিভ হবে তখন হয় ভার্ব 1 আনসার আসবে না হলে ভার্ব 2। ক্লিয়ার? ভার্ব 2 কখন আসবে আমরা জানি, যদি অতীতের কোনো চিহ্ন থাকে, যেমন when, আপনারা এগুলো লিখে নেবেন when, যেমন অতীতের কোনো চিহ্ন যদি ওই সেন্টেন্সে থাকে, অতীতের চিহ্ন হচ্ছে when, হতে পারে since, হতে পারে once, হতে পারে, এগুলো লিখে রাখবেন, last হতে পারে, ago হতে পারে, এই চিহ্নগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ভার্ব 2 আনসার হবে, আর এই চিহ্নগুলো যদি না থাকে তাহলে ভার্ব 1 আনসার হবে, একদম ডাইরেক্ট আনসার চলে আসবে, রেজাল্ট চলে আসবে। তো আপনারা এই জিনিসগুলো না জানার কারণে আসলে অনেক এই বেসিক জিনিসগুলো না জানার কারণে আপনারা অনেকগুলো রুলস পড়ে থাকেন, মাস্টার বইয়েও অনেকগুলো রুলস আছে, যার ফলে যখন আমরা পরীক্ষার হলে এগুলো সমাধান করতে যাই তো তখন আমরা অনেক অকওয়ার্ড সিচুয়েশনে পড়ি, এগুলো আমরা রিকল করতে পারি না সব রুলস এট এ টাইম, দ্যাটস ওয়াই আমরা এই প্রবলেমগুলো ফেস করি। সো আমরা যদি এই বেসিক জিনিসগুলো জানি এবং এই যে নিয়মটা, এটা আসলে একদম বেসিক ভার্বের নিয়ম, এটা ফলো করেই প্রত্যেকটা সেন্টেন্সের ভার্বটা বসে। তো আপনাদের এই বেসিকটার মাধ্যমে কিভাবে সমাধান করা যায় এটা বোঝানোর ট্রাই করলাম। তো পরে দেখেন নেক্সট ভিডিওতে আরো রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 ভিডিও দিব, তারপর হচ্ছে ধারাবাহিকভাবে মাস্টার বইয়ের যতগুলো 1200 প্লাস
রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোশ্চেন আসছে। আমি এই 1200 প্লাস কোশ্চেন অ্যানালাইসিস করে করে এই একটা রুলস দিয়ে কিভাবে সমাধান করা যায় সবগুলো ভিডিও আমি এক এক করে আপনাদের সামনে ইয়ে করব। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো পরে দেখেন আপনারা প্যাসিভ কিভাবে করবেন। দ্য রেড রোজ, একই শব্দ দেখেন ভালো করে, দ্য রেড রোজ প্ল্যান টু প্রপোজ দ্য গার্ল বাই দ্য হ্যান্ডসাম বয়। এখানে সাবজেক্ট কি? দ্য রেড রোজ মানে লাল গোলাপ, প্ল্যান মানে তোলা, তার মানে সাবজেক্ট হচ্ছে লাল গোলাপ, প্ল্যান মানে তোলা। গোলাপ কি কোনো হচ্ছে জীব? ও কি আমাদের মতো হিউম্যান বিংস? ওর কি হাত পা আছে? ইজ দেয়ার এনি হ্যান্ডস? নো। যেহেতু সে বস্তু বাট ইউজড অ্যাজ এ সাবজেক্ট, তো আমাদেরকে দেখতে হবে যে এইখানে বস্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তার মানে এই প্ল্যানকের কাজটা সাবজেক্টটা করতে পারতেছে না। হ্যাঁ, কারণ হচ্ছে এটা এই অবজেক্ট কখনো এই কাজটা করতে পারবে না, তো সাবজেক্টের কাজটা করতে পারছে না, সরি ভার্বের কাজটা করতে পারছে না। তাই আমাদেরকে বুঝতে হবে যে এই ফ্লাওয়ার তো হাত পা নাই যে ফুল তুলবে, তাই আমাদেরকে মনে রাখতে হবে এটা প্যাসিভ। তাহলে দেখেন আপনারা যদি এই প্যাসিভটা না জানেন তাহলে এই যে am is are প্লাস ভার্ব 3 এবং was were প্লাস ভার্ব 3 आंसर গুলো আসে আমরা যখন সলভ করতে যাই, যদি আমরা শুধুমাত্র অ্যাক্টিভই চিন্তা করি সব आंसर তো অ্যাক্টিভ হয় না, কারণ পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্স হয় অ্যাক্টিভে হয় না হলে প্যাসিভে হয়। তো এই জায়গায় আমাদের মূলত আন্ডারস্ট্যান্ডিং এর ভুল থাকে, যার ফলে আমরা आंसर গুলো ভুল করে আসি। এটা আমাদের রাইটিং স্কিলের জন্য এই লেকচারটা অনেক উপকারী হবে। যারা এইচএসসি তে আছেন, যারা এবং ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, ট্রান্সলেশন করতে চান বিসিএস এর জন্য, ব্যাংক জবের জন্য, তারা যদি এই নিয়মটা ফলো করেন, করে তাদের সেন্টেন্সগুলো মেক করে ভার্বের জায়গাটা, তাহলে তাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না, তাহলে এটা হবে প্যাসিভ। আর যখনই প্যাসিভ হবে তখনই ডিরেক্ট आंसर চলে আসবে am is are প্লাস ভার্ব 3 না হলে was are প্লাস ভার্ব 3। এখন কথা হলো was are প্লাস ভার্ব 3 তখন হয় যখন এটা পাস্ট টেন্সে হয়ে যায়। পাস্ট টেন্সে কেমনে বুঝবো আমরা যে এটা পাস্টে আছে এই সেন্টেন্সটা? পাস্টের কিছু সাইন আছে, কিছু সিম্পটম আছে, সেগুলো হচ্ছে when, since, once, last, ago, এইগুলো যদি থাকে, while, তো এই চিহ্নগুলো যদি লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এই শব্দগুলো যদি থাকে আমরা জানি যে দে আর অল দ্য সাইন অফ পাস্ট টেন্স, এগুলো পাস্ট টেন্স। এইগুলো চিহ্ন থাকলে তখন was আর প্লাস ভার্ব 3 आंसर হবে। আর যদি এগুলো চিহ্ন না থাকে তাহলে am is are প্লাস ভার্ব 3 आंसर হবে। আই হোপ অল দ্য আইডিয়া হ্যাজ বিন ক্লিয়ার টু ইউ। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।